সবাইকে আমার ক্লাসে স্বাগতম। তোমরা অনেকে এখন বাসার মধ্যে বসে আছো, খুব ক্লান্তিবোধ লাগছে, ক্লাস করতে পারছো না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছো না, প্রিয় ক্যাম্পাসে যেতে পারছো না। এই অবস্থায় আমি তোমাদের জন্য চেষ্টা করছি ইউটিউব থেকে, অর্থাৎ সাথী পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ক্লাসগুলো লাইভ করে যাওয়ার জন্য। আজকে আমি যে ক্লাসটি করছি সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ইকুয়েশনটি নিয়ে। এবং তোমরা যারা বিবিএ প্রথম বর্ষের স্টুডেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, তোমরা সবাই আমার ক্লাসগুলো এই প্রতি বুধবার সকাল 11:45 করবে। আজকে আমি ফার্স্ট করতেছি ইউটিউবে লাইভ ক্লাস। এই জন্য একটু সমস্যা হচ্ছে, আমার বিশেষ আগামী ক্লাস থেকে সমস্যা হবে না। তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করে নিবি। তো স্যার, যে কথা বলা উচিত, আমাদের সরকার থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা করেছে লাইভ ক্লাস করার জন্য। তোমরা ক্লাসগুলি করবে, অনলাইন ক্লাসগুলি করবে। আমার বিশ্বাস এই ক্লাসগুলো করলে তোমরা পরীক্ষা ভালো অ্যাটেন্ড করতে পারবে। আর যখন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে তখন প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে এবং আমাদের পরীক্ষাগুলো যথারীতি হবে, আর ক্লাসগুলো আমরা অনলাইনের মাধ্যমে করব। এখন কথা না বাড়িয়ে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, প্রথমে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমি একটি কোয়েশ্চেন বোর্ডে লিখে রাখছি। সেই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট করে রাখবে, অঙ্কগুলি করতে সুবিধা হবে। তার জন্য তোমাদের রেফারেন্সে একটা কথা বলি, এই অঙ্কটি 2010 সালের বিবিএ প্রথম বর্ষে অঙ্কটি এসেছিল, আমি সেই অঙ্কটাই লিখেছি। তাছাড়াও তোমরা, আমি অঙ্কটা পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপর অঙ্কটা করে দিব বোর্ডে একটা। আমি পরবর্তীতে এইটা মুছে আমি তোমাদের অঙ্কটা করিয়ে দিব। এখন প্রশ্নটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রেখে দাও। দেখো কি বলছে, ফ্রম দা ফলোইং ট্রানজেকশনস। ফ্রম মানে হতে, দা ফলোইং মানে নিচের, ট্রানজেকশন মানে লেনদেন, মানে নিচে নিচে লেনদেন হতে প্রিপেয়ার প্রস্তুত করো এ টেবুলার অ্যানালাইসিস, একটা তালিকা বিশ্লেষণ অফ ট্রানজেকশনস, লেনদেনগুলোর, শোয়িং দা এফেক্ট মানে প্রভাব দেখিয়ে, অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর। তারপর দেখো লেখা আছে কি, ট্রানজেকশনস অকার। ট্রানজেকশনস মানে লেনদেন, অকার মানে ঘটেছিল, ইন দা বুকস অফ মিস্টার অর্ণয়, অর্থাৎ অর্ণয়ের বইয়ে নিচের লেনদেনগুলো ঘটেছিল। 1 নম্বর লেনদেনটা হচ্ছে, স্টার্টে শুরু করেছিল, বিজনেস ব্যবসা, ব্রিঙ্গিং নিয়ে, ইন টাকা 1 লাখ ক্যাশ, অর্থাৎ 1 লাখ টাকা ক্যাশ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। ইনভেন্টরি টাকা $2 লাখ, অর্থাৎ 2 লক্ষ টাকার মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। ফার্নিচার টাকা 1 লাখ, ফার্নিচার নিয়েছে 1 লক্ষ টাকা, এন্ড ইকুইপমেন্ট টাকা 1 লাখ। অর্থাৎ অর্ণয় ব্যবসা শুরু করেছে নগদ 1 লক্ষ টাকা, ইনভেন্টরি 2 লক্ষ টাকা, ফার্নিচার 1 লক্ষ টাকা এবং ইকুইপমেন্ট 1 লক্ষ টাকা। এগুলি কিন্তু তার সম্পদ, সবগুলি তার সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছে এবং এই সম্পদটা যোগান দিয়েছে মালিক। তাহলে বুঝতে হবে এই লেনদেনগুলোর দ্বারা, এই লেনদেনটার দ্বারা আমার ব্যবসায় সম্পদ এসেছে এবং মালিকের দাবিও বৃদ্ধি পেয়েছে। কারণ প্রতিটা লেনদেনের মধ্যে দুটা পক্ষ থাকবে, একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট। অর্থাৎ মালিক যে ব্যবসায় টাকা দিয়েছে, ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ব্যবসার মধ্যে মালিকের দাবিও বৃদ্ধি পেয়েছে। এখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে বলতে পারবো ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ওকে স্যার, 2 নম্বরটা কি বলছে, পারচেজড অফ গুডস। পারচেজড মানে ক্রয় করা হয়েছিল, অফ গুডস মানে পণ্য, টাকা 2 লাখ, 2 লাখ টাকা অন অ্যাকাউন্ট বাকিতে, অর্থাৎ 2 লাখ টাকার বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। তাহলে
2 লক্ষ টাকার পণ্য যদি বাকিতে বিক্রয় করা হয়, আমার ব্যবসায়ে পণ্য বেড়েছে, অর্থাৎ ক্রয়ের মাধ্যমে ব্যয় বেড়েছে এবং আমার ব্যবসায়ে দায়ও বেড়েছে, কারণ সে পণ্যটা বাকিতে ক্রয় করা হয়েছে, সেই বাকিতে ক্রয়কৃত টাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমাকে পরিশোধ করতে হবে, তাই আমার দায়ও বেড়েছে। 3 নম্বরে বলা আছে 3 months rent, মানে 3 মাসের ভাড়া, টাকা 15,000 টাকা were paid in advance, মানে 3 মাসের ভাড়াটা অগ্রিম পরিশোধ করা হয়েছে। 3 মাসের ভাড়া যদি আমরা অগ্রিম পরিশোধ করে থাকি, তাহলে কি হয়েছে? আমার ভাড়া কিন্তু এখনো ব্যয় ঘটে নাই, কারণ সময় না গেলে ব্যয়টার সৃষ্টি হয় না। টাকা দিয়ে দিয়েছি, আমার ক্যাশ নামক সম্পদ চলে গেছে এবং এই 3 মাসের ভাড়া আমরা তাদের কাছে পাবো, অর্থাৎ তাদের কাছে আমরা সেবা পাবো। আমরা বলতে পারি আমাদের সম্পদ বেড়েছে, প্রিপেইড এক্সপেন্স নামক একটি সম্পদ বেড়েছে। ওকে স্যার। দেন 4 নম্বরে বলছে সোল্ড গুডস ফর ক্যাশ, টাকা 1 লাখ, মানে সোল্ড মানে বিক্রয় করা হয়েছিল, গুডস মানে পণ্য, ফর ক্যাশ নগদে, টাকা 1 লাখ, 1 লক্ষ টাকার পণ্য আমরা বিক্রয় করেছি। যদি স্যার 1 লক্ষ টাকার পণ্য আমরা বিক্রয় করি, তাহলে বিক্রয় নামক আমার আয় বেড়েছে এবং নগদ টাকাও বেড়েছে। পাশাপাশি বুঝতে হবে এখানে ব্র্যাকেটে লেখা আছে কস্ট 80,000, অর্থাৎ যে পণ্যটা আমরা 1 লক্ষ টাকা বিক্রি করেছি তার ক্রয় মূল্য ছিল 80,000 টাকা, তার মানে 20,000 টাকা আমার লাভ হয়েছে। দেন pay টাকা 1,80,000 in full settlement for transaction number 2, অর্থাৎ ট্রানজাকশন নাম্বার 2 তে কি ছিল? 2 লাখ টাকার পণ্য আমরা বাকিতে ক্রয় করেছি, তাহলে 1,80,000 টাকা আমি পরিশোধ করেছি ইন ফুল সেটেলমেন্ট, মানে পূর্ণ নিষ্পত্তিতে। কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার মধ্যে আমি পরিশোধ করেছি কত টাকা? 1,80,000 টাকা ফুল সেটেলমেন্ট, মানে এখানে ডিসকাউন্ট দিয়ে সম্পূর্ণ লেনদেন নিষ্পত্তি হয়ে গেছে। দেন স্যার সেল অফ গুডস অন ক্রেডিট, টাকা টোলার, 2 লক্ষ টাকার পণ্য আমরা বাকিতে বিক্রয় করেছি, কস্ট 1,50,000, অর্থাৎ 1,50,000 টাকার পণ্যটি আমি 2 লক্ষ টাকায় বিক্রি করতে পেরেছি, আমার 50,000 টাকা লাভ হয়েছে। রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সার্চ, রিসিভ মানে গ্রহণ করেছি, ক্যাশ মানে নগদ, ফ্রম ক্রেডিট সার্চ বাকিতে বিক্রয় হতে, ফর ট্রানজাকশন নাম্বার 6, ট্রানজাকশন নাম্বার 6 এ বলা ছিল কি 2 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি, এই 2 লক্ষ টাকার পণ্য আমি টাকা গ্রহণ করেছি, লেস 10% ডিসকাউন্ট, অর্থাৎ 10% ডিসকাউন্ট দিয়ে আমরা টাকাটা গ্রহণ করেছি। 1 month rent is to be created as expense, সাথে বলা আছে 1 মাসের ভাড়া আমাকে ব্যয় হিসেবে ট্রিট করতে হবে। তোমরা নিশ্চয়ই প্রশ্নটা বুঝে গেছো। এখন আমাকে কি করতে হবে? বলছে প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজাকশনস, অর্থাৎ এই ট্রানজাকশন গুলোর একটা টেবুলার অ্যানালাইসিস তৈরি করুন। এখন স্যার আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রাখবে, তারপর অঙ্কটা আমি সলিউশন করে দিচ্ছি। দেখো ক্লাসটি কেমন হচ্ছে তোমরা প্লিজ চেক করে বলে দিবে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আরো বোঝানোর চেষ্টা করব।
ওকে স্যার, ফার্স্ট ওয়ান আমি একটি অ্যাকাউন্টিং ইকুয়েশনে ঘর করে ফেলি, দেখো কিভাবে। আমি এখানে লিখবো ফার্স্ট ওয়ান ডেট, দেন assets equal liabilities plus owners equity। ওনার্স ইকুইটির ঘরে আমরা একটা এখানে ক্যাপিটাল লিখে রাখবো, অর্থাৎ এই গড়ের মধ্যে ওনার্স ইকুইটিতে যেসব জিনিস প্রভাব পড়বে সব ক্যাপিটালে ঘরে থাকবে। ওনার্স ইকুইটির উপর যেসব প্রভাব পড়বে সব কিসে থাকবে? ক্যাপিটালে ঘরে থাকবে। দেখো কিভাবে হয়। আর সর্বশেষ যে গড়টা হবে সেটা হচ্ছে রিমার্ক। রিমার্কস, রিমার্কস বাংলা হচ্ছে মন্তব্য। অর্থাৎ স্যার আমার ক্যাপিটাল অর্থাৎ ওনার্স ইকুইটির ঘরের মধ্যে যেসব লেনদেন প্রভাব পড়বে অর্থাৎ যেসব অ্যাকাউন্টের টাকা প্রভাব পড়বে সেই নামগুলি আমি রিমার্কসে লিখে দিব। ক্লিয়ার টু অল? ওকে, তাহলে স্যার আমার ফার্স্ট ট্রানজাকশনটা কি ছিল? স্টার্টেড বিজনেস ব্রিঙ্গিং ইন টাকা 1 লাখ ক্যাশ, ইনভেন্টরি টাকা 2 লাখ, ফার্নিচার টাকা 1 লাখ এন্ড ইকুইপমেন্ট টাকা 1 লাখ। এইগুলি নিয়ে কিন্তু আমার ব্যবসা শুরু করা হয়েছিল। তাহলে এগুলি নিয়ে যদি আমার ব্যবসা শুরু করা হয়, আমার ব্যবসায় ক্যাশ, ইনভেন্টরি, ফার্নিচার, ইকুইপমেন্ট বাবদ আমার ব্যবসায় সম্পদ এসেছে। তাহলে সম্পদ যদি আসে, আমার সম্পদ বৃদ্ধি পায়, তাহলে এক নম্বরটা আমি কি করব? সম্পদ কি আসছে? ক্যাশ। আমি ক্যাশ নামক একটা ঘর করব। তারপর কি আসছে? ইনভেন্টরি। ইনভেন্টরি নামক আমি একটা ঘর করব অ্যাসেটের দিকে। তারপর কি নিছে? ফার্নিচার। ফার্নিচার নামক আমি একটি ঘর করব। তারপর কি নিয়েছে? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট নামক আমি একটা ঘর করব। তাহলে দেখো নগদ কত নিয়েছে? নগদ হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমার ব্যবসায় কি আসছে? ক্যাশ আসছে 1 লক্ষ টাকা। আর কি নিয়েছে? ইনভেন্টরি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে 2 লক্ষ টাকা। ফার্নিচার বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে কত? 1 লক্ষ টাকা। এবং ইকুইপমেন্টও নিয়েছে 1 লক্ষ টাকা। ইকুইপমেন্ট নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা। এখন স্যার খেয়াল রাখতে হবে এই সম্পদগুলো কে প্রোভাইড করেছে? এই সম্পদগুলো মালিককে প্রোভাইড করেছে, অর্থাৎ মালিককে প্রদান করেছে। যদি মালিক প্রদান করে থাকে তাহলে ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমরা ক্যাপিটাল নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি করব। ক্যাপিটাল নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি করলাম। এবং এই ক্যাপিটালের টাকাটা আমরা কি হিসেবে লিখব? ক্যাপিটাল মালিক দিয়েছে, রিমার্কস এর করে আমি এখানে
ইনভেস্টমেন্ট লিখবো, কারণ যে টাকাটা মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়ে তার নামটা লিখতে হয়। আমরা কি লিখবো এখানে? ইনভেস্টমেন্ট। মালিক যে টাকাটা প্রথম দিন প্রদান করে সেই টাকাটাকে আমরা ইনভেস্টমেন্টও বলতে পারি, অথবা শুধু ক্যাপিটালও বলতে পারি, তবে স্যার আমরা ইনভেস্টমেন্ট লিখব। সেকেন্ডটা বলা ছিল পারচেজ অফ গুডস টাকা 2 লাখ অন অ্যাকাউন্ট। তাহলে 2 লক্ষ টাকার আমরা পণ্য ক্রয় করেছি। 2 লক্ষ টাকার যদি আমরা পণ্য ক্রয় করে থাকি, তাহলে আমার 2 লক্ষ টাকার ইনভেন্টরি বেড়েছে। কি বেড়েছে? ইনভেন্টরি বেড়েছে। দেখো, লেনদেনটা দুটো সিস্টেমে করা যায়, একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, আর একটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। এই লেনদেনটা, এই ট্রানজ্যাকশন গুলো আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করব। অর্থাৎ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয় সংক্রান্ত ব্যয়কে ইনভেন্টরি বা সম্পদ বলে বিবেচনা করা হয়। এখানে পারচেজ করলে পারচেজ নামক ব্যয়টা আমরা না লিখে ইনভেন্টরিটা আমরা লিখব। ক্লিয়ার কথাটা? পারচেজ করলে পারচেজ সংক্রান্ত ব্যয়কে ইনভেন্টরি হিসেবে আমরা লিখব। তবে স্যার তোমরা কিভাবে বুঝবে সেটা পিরিয়ডিক সিস্টেম বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম? প্রশ্নে বলা থাকে, আর যদি না বলা থাকে কিছু ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর দ্বারা আমাদের বুঝতে হয়। যেমন তোমরা দেখো, সেল অফ গুডস টাকা 2 লাখ ব্র্যাকেটে 1,50,000 কস্ট লেখা আছে। যে পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া থাকবে, তখন বুঝতে হবে সেটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। বা স্যার এখানে ইনভেন্টরি নিয়ে শুরু করছে, এটার দ্বারা আমরা বুঝতে পারি সেটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজকে আমরা ব্যয় বলে বিবেচনা না করে অ্যাসেট বলে বিবেচনা করব। ক্লিয়ার সবার কাছে? এখন শোনো, তাহলে পারচেজ অফ গুডস টাকা 2 লাখ অন অ্যাকাউন্ট। 2 লক্ষ টাকার আমি কি ক্রয় করেছি? ইনভেন্টরি ক্রয় করেছি। যদি আমি 2 লক্ষ টাকার ইনভেন্টরি ক্রয় করে থাকি, তাহলে ইনভেন্টরি নামক আমার কি বেড়েছে? সম্পদ বেড়েছে। 2 নম্বরটা, ইনভেন্টরি আমার গড় করা আছে, 2 লক্ষ টাকার ইনভেন্টরি নামক আমার সম্পদ বেড়েছে। এবং সেই ইনভেন্টরি টাকাটাকে আমরা পরিশোধ করেছি না স্যার, কারণ অন অ্যাকাউন্ট বাকিতে ক্রয় করেছি, এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমরা কাকে পরিশোধ করব? অ্যাকাউন্টস পেয়েবল কে। অ্যাকাউন্টস পেয়েবল নামক একজন পাওনাদারকে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নামক আমার একটা দায় বেড়েছে। তাহলে আমি কি লিখবো? অ্যাকাউন্টস পেয়েবল। কত টাকা? 2 লক্ষ টাকা। এখন স্যার এই টাকাটা কি আমরা রিমার্কসে করে কিছু লিখবো? লিখবো না, কারণ যদি কোনো টাকা ক্যাপিটালে করে প্রভাব পড়ে তাহলে আমরা রিমার্কসে লিখবো, অথবা লিখবো না, এটা লিখবো না। ওকে। 3 নম্বরে কি বলা আছে? 3 months rent টাকা 15,000 were paid in advance. 3 months rents were paid in advance, অর্থাৎ 15,000 টাকা 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে। তাহলে অগ্রিম যদি পরিশোধ করি তাহলে আমার ভাড়া বাবদ এখনো খরচ হয় নাই। যদি ভাড়া বাবদ আমার খরচ না হয়ে থাকে, তাহলে কি হয়েছে? আমার এখান থেকে আমার ব্যবসা থেকে ক্যাশ কমেছে। 3 নম্বরে প্রিপেইড রেন্টের কারণে আমার কি হয়েছে? আমার 15,000 টাকা ব্যবসা থেকে ক্যাশ কমেছে। ক্যাশ কমলা কি করবো? আমরা মাইনাস চিহ্নের মধ্যে লিখবো ফার্স্ট ব্র্যাকেট, সেটা মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়। পাশাপাশি এই 3 মাসে তোমার ভাড়া বাবদ খরচ হয় নাই, তার মানে ভাড়া বাবদ তুমি সেবা পাইবা তার কাছে, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল বাবদ তোমার একটা সম্পদ বাড়বে। অ্যাকাউন্টস রিসিভেবল না লিখে আমরা প্রিপেইড রেন্টটা লিখে ফেলবো। প্রিপেইড রেন্ট আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। সেম টু স্যার, এই টাকাটা ক্যাপিটালে করে কোনো প্রভাব পড়ে নাই, তার জন্য কোনো আমরা রিমার্কসও দিব না। 4 নম্বরে কি বলা আছে? sold goods for টাকা 1 লাখ cost 80,000. sold goods for cash টাকা 1 লাখ ব্র্যাকেটে লেখা cost 80,000। তার মানে তুমি 1 লক্ষ টাকা বিক্রি করেছো নগদে। তাহলে 1 লক্ষ টাকা যদি তুমি নগদে বিক্রি করে থাকো, তোমার কত টাকা নগদ আসছে? 1 লক্ষ টাকা নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার কিনা?
1 লক্ষ টাকা যদি তোমার নগদ সম্পদ বৃদ্ধি পেয়ে থাকে, তোমার বিক্রয় বাবদ আয়ও বেড়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বিক্রয় করে আমি পেয়েছি, তাই বিক্রয় বাবদ আমার আয়ও বেড়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে বিক্রয়ের দ্বারা আমার আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই আমরা মালিকানা সত্ত্বের ঘরে 1 লক্ষ টাকা যোগ করব। কিনা ব্যাপারটা? 1 লক্ষ টাকার তুমি পণ্য বিক্রি করেছো, 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করলে তোমার নগদ সম্পদ বেড়েছে 1 লক্ষ টাকা। সেম টু তোমার বিক্রয় বাবদ আয় বেড়েছে, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, তাই মালিকানা সত্ত্বের ঘরে আমি 1 লক্ষ টাকা যোগ করলাম। এখন তোমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেখানে কত টাকার পণ্য এটা ক্রয় ছিল? কত টাকার পণ্য ছিল? 80,000 টাকার পণ্য ছিল, বিক্রি করেছে কত? 1 লক্ষ টাকা। তার মানে 20,000 টাকা তোমার লাভ হয়েছে। 20,000 টাকা তোমার লাভ হয়েছে। তার এটা এইভাবে না করে আমরা আরেকটু অন্যভাবে দেখি, দেখো একটু খেয়াল করো। আমি আবার বলি, সোল গুডস ফর ক্যাশ টাকা 1 লাখ, কস্ট 80,000। আমরা 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি, 1 লক্ষ টাকা নগদ সম্পদ এসেছে, এবং এর ক্রয় মূল্য কত? 80,000 টাকা। ক্রয় মূল্য যেহেতু 80,000 টাকা, তাহলে 80,000 টাকার পণ্য আমার কাছ থেকে কমেছে, অর্থাৎ ইনভেন্টরি নামক অ্যাসেট কমেছে 80,000 টাকা। আমরা ইনভেন্টরি থেকে 80,000 টাকা বাদ দিব। বিশ হাজার টাকা বেশি বিক্রি করতে পেরেছি, 20,000 টাকা বেশি বিক্রি করতে পেরেছি। এই 20,000 টাকা হচ্ছে আমাদের এটা আমি আগে জার্নাল করে নিই, দেখো জিনিসটা আরো ক্লিয়ার করে ফেলি। আমরা বিক্রয় করেছি, ক্যাশ পেয়েছি কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে ক্যাশ বেড়েছে 1 লক্ষ টাকা। ক্যাশ বলে ক্যাশটা ডেবিট, এবং আমার ইনভেন্টরি কমেছে কত টাকা? ইনভেন্টরি কমেছে আমার 80,000 টাকা। তাহলে 20,000 টাকা আমি বেশি বিক্রি করতে পেরেছি, 20,000 টাকা আমার প্রফিট হয়েছে। তাহলে প্রফিট যদি হয় আমি কি লিখবো? প্রফিট অন সেলস 20,000 টাকা। হইলো কিনা স্যার? আমি আবার বলি, আমরা বিক্রি করেছি কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার ক্যাশ বেড়েছে, আমার ইনভেন্টরি নামক সম্পদ কমেছে 80,000 টাকা, আর 20,000 টাকা বেশি বিক্রি করেছি, 20,000 টাকা আমার প্রফিট হয়েছে। সেটা অন্যভাবে উপস্থাপন করা যায়, কিভাবে দেখো, আমি একটা ক্যাশের জন্য ক্যাশ সেলের জন্য একটা জাবেদা করতে পারি, আর ইনভেন্টরির জন্য একটা জাবেদা করতে পারি। এটার জন্য কি হতে পারে? ক্যাশের জন্য হলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কত টাকা? ক্যাশ প্রাইস দিয়ে 1 লাখ টাকা। আরেকটা জাবেদা আমরা করতে পারি, আমার কস্ট অফ গুডস সোল্ড 80,000 টাকা, এবং ইনভেন্টরি 80,000 টাকা। এই দুটা সিস্টেমে কিন্তু আমি এই জার্নালটা করতে পারি। স্যার আমি চেষ্টা করব তোমাদেরকে এটা বোঝানোর জন্য, এটা তোমাদের জন্য সহজ হবে, সেই সিস্টেমই করে দেবো। তাহলে খেয়াল করো, তোমার ক্যাশ বেড়েছে কত? 1 লক্ষ টাকা। ইনভেন্টরি কমেছে কত? 80,000 টাকা। আমি ইনভেন্টরি কমালাম মাইনাস করে, পাশাপাশি তোমার প্রফিট হয়েছে কত? 20,000 টাকা। এই 20,000 টাকা আমার প্রফিটের দ্বারা কি হয়? আমার ক্যাপিটাল বৃদ্ধি পায়। প্রফিটের দ্বারা কি হয়? মালিকের অধিকার বৃদ্ধি পায়। তা মালিকের অধিকার বৃদ্ধি পেলে ক্যাপিটালে করে প্লাস হবে, এবং সেটার নাম আমরা কি লিখবো? প্রফিট অন সেল। কি লিখবো?
প্রফিট অন সেলস। ওকে স্যার, তাহলে এই সিস্টেমটা আমরা করি না, এই সিস্টেমটা আমরা মুছে দিই। আমি এটা লিখে রাখছি, তোমরা দেখে নিবি পরে সহজ করার জন্য। স্যার 5 নম্বরটা বলা আছে পে টাকা 1,80,000 ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজাকশন নাম্বার 2। 2 নম্বর লেনদেনের সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে 1,80,000 টাকা দিয়ে। তাহলে 2 নম্বর লেনদেনটা আবার কি ছিল? 2 লক্ষ টাকার বাকিতে পণ্য ক্রয় করেছিলাম। তাহলে বাকিতে পণ্য যদি ক্রয় করে থাকি 1,80,000 টাকা দিয়ে এটা সেটেলমেন্ট হয়েছে। তাহলে 1,80,000 টাকা যদি সেটেলমেন্ট হয় তাহলে আমার কত টাকা চলে গিয়েছে? 1,80,000 টাকা চলে গিয়েছে। ক্লিয়ার কিনা? 1,80,000 টাকা দিয়ে সেটেলমেন্ট করেছি। কত টাকাকে সেটেলমেন্ট করেছি? 2 লক্ষ টাকাকে সেটেলমেন্ট করেছি। 2 লক্ষ টাকার অ্যাকাউন্টস পেয়েবল ছিল, 2 লক্ষ টাকার অ্যাকাউন্টস পেয়েবল আমার কমে যাবে। 2 লক্ষ টাকার অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কমে যাবে। তাছাড়া স্যার এই যে 20,000 টাকা আমরা কম দিয়েছি, 20,000 টাকা কম দেওয়ার কারণে সেটা কি? আমাদের এটা পারচেজ ডিসকাউন্ট। কারণ ক্রয় করেছিলাম, বাকিতে সেটা পরিশোধ করেছি কম দিয়ে, যে কম টাকাটা পরিশোধ করেছি সেটা হচ্ছে পারচেজ ডিসকাউন্ট। এই পারচেজ ডিসকাউন্ট দ্বারা আমার কি হয়? পারচেজ ডিসকাউন্ট দ্বারা আমার ওনার সিকিউরিটি কমে। তার এখানে আমরা ওনার সিকিউরিটি না কমিয়ে আমরা ইনভেন্টরি কমাবো। কারণ আগে বলে রাখছিলাম পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ নামক ব্যয় বৃদ্ধি পেল ইনভেন্টরিকে ডেবিট করতে হবে। পারচেজ নামক যদি আমার ইনভেন্টরি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা ইনভেন্টরি কমাবো। তাহলে পারচেজ ডিসকাউন্টের দ্বারা আমরা কি কমাবো? ইনভেন্টরিকে কমাবো। কত কমাবো? 20,000 টাকা। পারচেজ ডিসকাউন্টের দ্বারা আমার কি হবে? ইনভেন্টরিটা কমে যাবে। আর স্যার আমরা ক্যাশ নামক পরিশোধ করেছিলাম সেটাও কিন্তু মাইনাসই হবে। ক্যাশ দিয়েছি 1,80,000 টাকা দিয়ে, ক্যাশ কমেছে 1,80,000 টাকা। পারচেজ ডিসকাউন্টের দ্বারা আমার ইনভেন্টরি কমেছে, ইনভেন্টরি কমালাম। আর এখানে আমার কি হলো? 2 লাখ টাকার অ্যাকাউন্টস পেয়েবল কমেছে। তাহলে এখানে কোন টাকার উপর কোনো প্রভাব পড়ে নাই? ক্যাপিটালের উপর কোনো প্রভাব পড়ে নাই। তাই আমরা কি লিখবো না? ক্যাপিটালের ঘরে কোনো টাকাও লিখবো না, ইভেন আমরা কোনো রিমার্কসও লিখবো না। ক্লিয়ার? তারপর আসো 6 নম্বরে সেল অফ গুডস অন ক্রেডিট টাকা টোটাল কস্ট 1,50,000। তুমি 2 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছো, তাহলে এটার মধ্যে কিন্তু 2 লক্ষ টাকার পণ্য যদি বিক্রি করো তোমার অ্যাকাউন্টস রিসিভেবল বেড়েছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ডেবিট হবে। কেন স্যার? এখানে ক্যাশ করলাম, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল কেন করলাম? সেটা ছিল নগদে আর সেটা হচ্ছে বাকিতে। এখন আমার কি কমেছে? ইনভেন্টরি কমেছে। কত টাকার ইনভেন্টরি কমেছে? যেটা কস্ট প্রাইস ছিল, কস্ট প্রাইস কত টাকা? 1,50,000 টাকা। বাকিটা আমার কি হয়েছে স্যার? প্রফিট হয়েছে। তাহলে প্রফিট অন সেল। প্রফিট অন সেল কত? 50,000। এখন অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে আমরা করে ফেলি, খেয়াল করো। অ্যাকাউন্টস রিসিভেবলের ঘরে আমরা লিখবো, অ্যাকাউন্টস রিসিভেবল নাই, আমরা একটা ঘর করতে হবে। অ্যাকাউন্টস রিসিভেবলের ঘরে লিখবো আমরা 2 লক্ষ টাকা। আমার ইনভেন্টরি কমেছে 1,50,000 টাকা এবং প্রফিট অন সেল লাভ হয়েছে আমার কত? 50,000 টাকা। তাহলে লাভটা আমরা কি করব? ক্যাপিটালে করে যোগ করব, কারণ প্রফিটের দ্বারা ওনার সিকিউরিটি বৃদ্ধি পায়। ওনার সিকিউরিটি বৃদ্ধি পেলে আমরা কি করব? প্লাস করব। এটার নাম কি দিব? প্রফিট অন সেলস। দেন স্যার নিশ্চয়ই তোমাদের বোরিং লাগছে, দেখো আর একটু সময় লাগবে। 7 নম্বরে আমরা দেখি কি লেখা আছে। রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজাকশন নাম্বার 6 less 10% ডিসকাউন্ট। রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজাকশন নাম্বার 6, অর্থাৎ 6 নম্বরে যে লেনদেনটা হয়েছিল
সেটা তুমি ক্যাশ রিসিভ করেছো। যদি ক্যাশ রিসিভ করে থাকো 7 নম্বরে কত টাকা ক্যাশ রিসিভ করেছো, লেস 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট বাদ দিই, 2 লক্ষ টাকা 10% কত, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি আমরা বাদ দিই কত টাকা, 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা আমি ক্যাশ পেয়েছি। ক্যাশ স্যার, আর 1,80,000 এর মধ্যে 20,000 টাকা ডিসকাউন্ট, সেটা কি সেলস ডিসকাউন্ট। তাহলে সেলস ডিসকাউন্ট যদি হয় আমার আয়টা কমে যাবে, সেলসের দ্বারা আয় বৃদ্ধি পায়, সেলস ডিসকাউন্ট দ্বারা আয় হ্রাস পায়। তাহলে আয় যদি হ্রাস পায় আমরা কি করব, ক্যাপিটাল ঘর থেকে কমাবো। এর নাম কি হবে, সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট। একটা জিনিস তোমরা খেয়াল রাখো, তুমি 2 লাখ টাকার মধ্যে 10% ডিসকাউন্টে টাকা পেয়েছো, তাহলে 2 লক্ষ টাকা কি ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল ছিল। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল পাবো, তোমার সম্পদ কমবে 2 লক্ষ টাকা। ক্লিয়ার? তারপর দেখো 8 নম্বরে বলা আছে 1 month's rent is to be treated as expense। 1 মাসের ভাড়া আমাকে এক্সপেন্স হিসেবে ট্রিট করতে হবে। তাহলে 1 মাসের ভাড়া যদি এক্সপেন্স হিসেবে আমরা ট্রিট করি তাহলে কি দাঁড়ায় দেখো। তাহলে আমি 1 মাসের ভাড়া, আমি যখন 3 মাসের ভাড়া নিয়েছিলাম তখন আমার ক্যাশ বেড়েছিল আর প্রিপেড রেন্ট নামক সম্পদ বেড়েছিল। তাহলে 1 মাসের ভাড়া যদি আমি খরচ হিসেবে দেখাই তাহলে খরচ আমার বৃদ্ধি পেয়েছে। খরচ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করব, মালিকানা সত্ত্ব আমরা কমাবো। কত টাকা, 3 মাসের ছিল 15,000 টাকা, 3 দিয়ে ভাগ করলে 5,000 টাকা 1 মাসের। 1 মাসের রেন্ট এক্সপেন্স নামক আমার খরচ হয়েছে। আর রেন্ট এক্সপেন্স হলে কি হবো, 5,000 টাকা আমার মাইনাস হবে। তাহলে মাইনাস যদি হয় আমি এখানে কি লিখবো, রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্সের দ্বারা ওনার সিকিউরিটি হ্রাস পায়। পাশাপাশি আমার 3 মাসের ভাড়া সম্পদ ছিল, 1 মাসের খরচ যদি দেখাই তাহলে 3 মাসের সম্পদটা আমার 1 মাসের সম্পদটা আমার কমে যাবে। 1 মাসের খরচ দেখালে কি হবে, 1 মাসের সম্পদটা কমবে। সেটা প্রিপেড রেন্ট কত ছিল, 15,000, এর মধ্যে থেকে আমি 5,000 টাকা কমিয়ে নিই। ওকে স্যার, আমরা বুঝে নিলাম কিভাবে প্রতিটা লেনদেন হিসাব করতে হয়। এখন ক্যালকুলেটরের মাধ্যমে প্রত্যেকটি অ্যাকাউন্ট বের করে আমরা দুদিক সমান হয়েছে কিনা সেটা দেখবো, তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রুভ হয়ে গেল। তাহলে খেয়াল করো তোমরা কিভাবে করতে পারি। এখানে 0 নীল, এখানে 15,000 থেকে 5,000 চলে গেছে, আছে 10,000, এখানে 1 লাখই আছে, এখানে 1 লাখ আছে, 4 লাখ, 4 লাখ থেকে 1 লাখ চলে গেল, আছে 3 লাখ, আরো 1,50,000, 4,50,000, 4,50,000। এখানে কত, 1 লাখ, 2 লাখ, আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি সুবিধার্থে। 1 লাখ, 2 লাখ, 3,80,000। এখান থেকে আমরা বাদ দিব 1,80,000, এখান থেকে আমরা বাদ দিব 15,000। তাহলে এখানে আসলো কত, 1,85,000। তাহলে টোটাল সম্পদে কত হলো, সবগুলো আমরা যোগ করে দিই। $8,45,000 টাকা আমার অ্যাসেট দিকে বের হলো। এখানে কত নীল, 5, 2, 7, 7,50,000। এখানে ক্যালকুলেশনটা আমি আবার করতেছি। ইনভেন্টরি 2 লাখ,
4 লক্ষ 3 লক্ষ আর 2 6 লক্ষ 60,000 5 স্যার আমাদের 6 নম্বর ট্রানজেকশনটা একটু খেয়াল একটু ভুল লিখেছি মনে হচ্ছে সোল গুডস ফর টাকা 1 লাখ 6 নম্বর 2 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল বেড়েছে 2 লক্ষ টাকা আমার বিক্রি করার কারণে কিন্তু ইনভেন্টরি কমে এই জায়গাটা আমি ভুল করছিলাম ইনভেন্টরি কমে বলছিলাম ঠিকই কিন্তু আমি মাইনাস করি নাই আমরা মাইনাস করে নিলাম তাহলে এখানে হবে কত 4 লক্ষ মাইনাস 1 লক্ষ মাইনাস 1 লক্ষ 50,000 আমার এখানে কত হবে 1,50,000 টাকা যোগ 3,85,000 যোগ 10,000 5,45,000 টাকা 5,45,000 আর এখানে কত আসতেছে 7,50,000 মাইনাস 25,000 5 2 7 20,000 5 লাখ যোগ 20,000 যোগ 50,000 মাইনাস 25,000 5,45,000 টাকা এখন স্যার আমার ইকুয়েশনটা কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল দুই দিক আমার মিলে গেল অ্যাসেট দিক এবং লায়াবিলিটিজ এবং ওনার্স ইকুইটির দিক ওকে সবাই একটু চেষ্টা করবে আবার এই অঙ্কটা বাসায় করবে এই অঙ্কটা দেখে দেখে করবে দেখবে তোমাদের অন্য অঙ্কগুলো সহজ হয়ে যাচ্ছে এবং প্রতি সপ্তাহে তোমাদের বুধবার ঠিক 11:45 থেকে 12টার মধ্যে স্যার আমি ক্লাসটা শুরু করবো তুমি চেষ্টা করবে 11:45 ক্লাসটা শুরু করার জন্য যদি কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে বিদ্যুৎ সমস্যা না থাকে তোমরা প্রতি বুধবার আমার অনলাইনে এই ক্লাসগুলি করতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার এই ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো তাহলে ক্লাসগুলি পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে সবাইকে স্বাগতম সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো ঘরে থেকো ধন্যবাদ সকলকে